ক্লাস 12-এর মেয়েরা, আজকে আমি তোমাদের ইতিহাসের অষ্টম অধ্যায় আগের ক্লাসে অবৌপনিবেশিকরণ পড়িয়েছি। আজকে এই অধ্যায়ের যে সেকেন্ড এবং থার্ড পোর্শন আছে, বাংলাদেশের স্বাধীনতা, দক্ষিণ এশিয়ার জাতি সংগঠন, সেই নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তোমরা জানো। যথাক্রমে অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো, সুভাষচন্দ্রের মাধ্যমে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন এসেছিল। বেশ কয়েকটি পর্বের মাধ্যমে আন্দোলনের মধ্যে দিয়ে সেই সময় বর্তমান বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই বাঙালি জাতির মধ্যে নানা কারণে জাতীয় চেতনা জাগ্রত হয়েছিল এবং এই বাংলাদেশের মুক্তি আন্দোলন শুরু হয়েছিল। বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনের কারণ যদি আমরা খুঁজতে যাই, প্রথমেই দেখব আমরা বাঙালিদের প্রতি বঞ্চনা। পাকিস্তান রাষ্ট্রের জন্মের অব্যাহতি পরেই বাঙালি জাতির মোহভঙ্গ হয়। তারা ভেবেছিল মোহাম্মদ আলী জিন্নাহ তথা পাকিস্তানের হাতেই পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ সুরক্ষিত হবে, কিন্তু আসলে তা হয়নি। পাকিস্তান সরকার শীঘ্রই পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দিয়েছিল। জাতীয় আয়ের সিংহভাগই পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছিল। সামরিক বঞ্চনা, পুলিশ ও সেনাবাহিনীতে বাঙালি যুবকরা ব্রাত্য ছিল। মাত্র 5% যুবক সশস্ত্র বাহিনীতে কাজ পেয়েছিল। এদের আবার উচ্চ পদে নিয়োগ করা হতো না। রাজনৈতিক বঞ্চনাও যথেষ্ট পরিমাণে তারা পশ্চিম পাকিস্তানের কাছ থেকে পেয়েছিল। পূর্ব পাকিস্তানের কেউই এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেনি। সমস্ত প্রশাসনিক পদ পশ্চিম পাকিস্তানের কুক্ষিগত ছিল। পূর্ব পাকিস্তানের কোনো নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও কোনো না কোনো অজুহাতে তাদেরকে পদচ্যুত করা হয়েছিল, যেমন খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, হোসেন শহীদ সুহরাবর্দী। এই সমস্ত নেতাদেরকে বিভিন্ন কারণে পদচ্যুত করা হয়েছিল। তার মধ্যে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বঞ্চনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি হলেও দেশের যাবতীয় রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান নিজেদের হাতে রেখে দিয়েছিল। সেই জন্যেই তারা এই পূর্ব পাকিস্তানের প্রতি রাজনৈতিক বঞ্চনা দেখাতো। ত্রাণ বন্টনে উদাসীনতা। 1970 সালের নভেম্বরে বাংলাদেশের উপকূল অঞ্চলে ভয়ঙ্কর ঝড়ে বহু মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। এত বড় বিপর্যয়েও পাক সরকার কোনো সাহায্য তাদের করেনি। ভাষা আন্দোলন। পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তান উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এরই প্রতিবাদে বাঙালি পথে নামে এবং 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে প্রাণ হারায় 4 জন তরতাজা যুবক। এই সময় নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে পূর্ববঙ্গে উর্দু ভাষার প্রসারে সক্রিয় হয়ে উঠেছিল। 1952 27শে জানুয়ারি ঢাকায় এসে জানায় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু এবং সরকারি তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে 21টি কেন্দ্রে আরবি অক্ষরে বাংলা ভাষার শিক্ষা দান করা শুরু হয়েছে, যা সাফল্যের সাথে এগোচ্ছে। নাজিমুদ্দিনের এই ঘোষণার প্রতিবাদে পূর্ববঙ্গে ক্ষুব্ধ বাঙালিদের আন্দোলন তীব্রতর হয়। আন্দোলনকারী ছাত্ররা 144 ধারা ভেঙে 1952 21শে ফেব্রুয়ারি মিছিল করে এবং সেখানে সেই 4 জন মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তাদের মৃত্যুতে ক্ষুব্ধ বাঙালি যে পাক বিরোধী সংগ্রাম শুরু করে তা 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মধ্যে দিয়ে সমাপ্ত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা লাভের পর থেকেই পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান যেন তেন প্রকারেণ তারা নিজেদের চাপের মধ্যে রাখতে চাইছিল এবং বিভিন্ন অজুহাতে ও কারণে
তারা তাদের ওপর চাপ সৃষ্টি করছিল। নির্বাচনে দ্বিচারিতা। 1970 খ্রিস্টাব্দের পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচনে মোট 300টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ 160টি আসন জয়লাভ করে, কিন্তু পাকিস্তানের সামরিক শাসক ইয়া খান পাকিস্তানের পিপিপি নেতা জুলফিকার আলী ভুট্টোর বিরোধিতায় আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। মুজিবুর রহমানের নেতৃত্ব। এই অবস্থায় আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান 1971 খ্রিস্টাব্দের 7ই মার্চ ঘোষণা করেন, এবারের সংগ্রাম হবে স্বাধীনতা সংগ্রাম। আপাময় বাঙালি পূর্ণ স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়। বাঙালির কণ্ঠরোধ করার জন্য পাক সরকার সেনাবাহিনী নামায়। শুরু হয় নির্বিচারে গণহত্যা। এই ক্ষেত্রে ভারতের ভূমিকাতে আমরা যদি দেখি, প্রাণ ভয়ে লক্ষ লক্ষ বাঙালি ভারতে আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে ভারত সরকার তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের পাশে দাঁড়ায়। ভারত সরকার 1971 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী পাঠায়। শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে পাক বাহিনী পরাজিত হয়। 1971-এর 16 ডিসেম্বর পাকিস্তানের সেনাপ্রধান A.K. নিয়াজি ভারতের সেনাপ্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 1971 খ্রিস্টাব্দের স্বাধীন বাংলাদেশের জন্ম দক্ষিণ এশীয় রাজনীতিতে এক উল্লেখযোগ্য অধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। 1948 থেকে 1952 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে যে ভাষা আন্দোলন গড়ে উঠেছিল তাতে মুজিবুর রহমান সক্রিয় ভূমিকা নিয়েছিল। এই ভাষা আন্দোলনের ফলেই সেখানে উর্দু ভাষাকে জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া যায়নি। 1949 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের আত্মপ্রকাশ ঘটেছিল। বাংলাদেশে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে 1954 খ্রিস্টাব্দে তিনি আন্দোলন শুরু করেছিলেন। যদিও 1969 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে পাক সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা এনে তাকে বন্দী করে। পরাধীন পূর্ববঙ্গে তিনি দুবার মন্ত্রী হয়েছিলেন। তার লক্ষ্য ছিল বাংলাদেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতি। এই উদ্দেশ্যে 1966 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা, রাজস্ব ও প্রশাসনিক বিষয়ে পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন। 1971 খ্রিস্টাব্দে মার্চ মাসে মুজিবুরের নেতৃত্বে এই পূর্ণ আন্দোলন জোরদার হয়। তিনি ঘোষণা করেছিলেন এই লড়াই তাদের শেষ লড়াই। সেই লড়াইয়ে ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমরা সেটা আগেই পড়েছি আমরা, এবং দেখলাম যে সেই 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং প্রথম রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমান নিযুক্ত হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। বাংলা ভাষাকে রক্ষার জন্য পূর্ববঙ্গে যে আন্দোলন হয়েছিল তা ক্রমে ভাষা আন্দোলনের সীমা ছাড়িয়ে পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়েছিল, সেটাই আমরা এখন দেখলাম। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে যুক্ত হয়েছিল। স্বাধীন বাংলাদেশে শীঘ্রই অসংখ্য দেশাত্মবোধক গান, কবিতা, নাটক প্রভৃতি রচিত হয়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না, এই ধরনের অসংখ্য সঙ্গীতে বাংলা মুখরিত হয়ে উঠেছিল। এপার বাংলার শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা এই গানটি উভয় বাংলাকে দারুণভাবে উদ্দীপ্ত করে। এক কথায় বাংলাদেশের জন্ম দুই বাঙালি জাতিকেই এক নতুন সংস্কৃতি দান করেছিল। 1947-এর 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর কিন্তু প্রথম থেকে নানা রকম সমস্যায় জড়িত ছিল। এইবার আমরা ভারতের অর্থনৈতিক সংগঠন সম্পর্কে কিছু পড়ব। গান্ধীজি যথাযথই বলেছিলেন, স্বাধীনতা লাভের পর এই যে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করবে সে এক কথায় কাঁটার মুকুট পরবে। দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, দারিদ্রতা প্রভৃতি সমস্যায় জীর্ণ সদ্য স্বাধীন ভারতের অর্থনৈতিক অবস্থা ছিল খুব করুণ। এই জন্যে ডক্টর এস গোপাল স্বাধীনতার উষালগ্নের এই সংকটকালকে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন। অর্থনৈতিক সমস্যা ছিল ব্যাপক, কারণ দেশবাসীর দারিদ্রতা, অনাহার, বেকারত্ব, শিক্ষার অভাব, চিকিৎসার অভাব এই অর্থনৈতিক দুর্বলতাকে প্রকট করে তুলেছিল। খাদ্য সংকট আমরা দেখতে পাচ্ছি 1950 খ্রিস্টাব্দে প্রাকৃতিক দুর্যোগে খাদ্য উৎপাদন কমে গেলে এই সমস্যা আরও বেড়ে যায়।
এরই মধ্যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তু ভারতে আশ্রয় নিলে খাদ্য সংকট আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছয়। দেশভাগের ফল কাঁচামাল আমদানিকারী অধিকাংশ কৃষিজীবী পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে ভারতের শিল্প কারখানাগুলোতে এই কাঁচামালের অভাব দেখা দেয় এবং ভারতীয় শিল্পে মন্দা দেখা যায়, সর্বত্র বেকারত্ব বৃদ্ধি পায়। এছাড়া বিপুল সংখ্যক উদ্বাস্তু আগমনের ফলে বেকার সমস্যা তীব্র হয়। শিক্ষা ও চিকিৎসার অভাব। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলছেন, এই আজাদি একেবারে ঝুটা না হলেও জন্মসূত্রে প্রতিদ্বন্দ্বী। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেতৃত্বেই সক্রিয় উদ্যোগে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। কারণ দীর্ঘদিন দারিদ্রতা ও অশিক্ষার অন্ধকারের ফলে চিকিৎসার সুব্যবস্থার অভাবে আমাদের সমাজ যেন পঙ্গু হয়ে গেছিল। অতএব আমরা উন্নতির দিকে না গিয়ে অবনতির দিকেই ক্রমশ এই সময়ে কিছু ভারতের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এই আর্থিক দুরবস্থার ফলে আমাদের যে অবস্থা হয়েছিল 1947 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর যে সংকট আমাদের দেখা দিয়েছিল, কৃষি, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রেই আর্থিক ব্যবস্থা চরম আকার নিয়েছিল। দেশভাগের ফলে আমরা দেখতে পাচ্ছি যে পাটকলগুলি ভারতের অংশে পড়লেও পাট উৎপাদন কিন্তু কৃষি জমিগুলো পড়েছিল পূর্ববঙ্গে। বস্ত্র কারখানাগুলি আহমেদাবাদ এবং বোম্বাইয়ে পড়লেও তুলা উৎপাদক অঞ্চলগুলি পাকিস্তানে পড়েছিল। এইভাবে খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় ভারতে খাদ্য সংকট দেখা যায়। এছাড়া পশ্চিম ও পূর্ব পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ স্বাধীনতা লাভের পর ভারতবর্ষে আশ্রয় গ্রহণ করে। ভারতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান সবকিছুর অভাব দেখা দেয়। এইভাবে ভারত এক গভীর অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়ে। পরিকল্পনা কমিশন তৈরি করেন অর্থনৈতিক দুর্দশা থেকে ভারতবর্ষকে মুক্ত করে অর্থনৈতিক উন্নয়নে সামিল করার জন্যেই জওহরলাল নেহরুর এক সক্রিয় ভূমিকা আমরা এই সময় দেখতে পাচ্ছি। তারই উদ্যোগে 1950 খ্রিস্টাব্দে ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন, ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন গঠিত হয়। এর ফলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়াতে আরম্ভ করে। ভারতের পরিকল্পিত অর্থনীতির এক গুরুত্বপূর্ণ দিক হলো নমনীয়তা। ভারতের পরিকল্পিত অর্থনীতিতে প্রয়োজন ভিত্তিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উন্নয়ন কৌশল গ্রহণ করা হয়। যেমন প্রথম পরিকল্পনায় কৃষি এবং দ্বিতীয় পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে এই যে অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ণ হয়েছিল 1950 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে যে কমিশন গঠিত হলো, এই কমিশনের 3টি লক্ষ্যের কথা ঘোষণা করা হয়। দেশের সমস্ত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশের সম্পদকে মানুষের কল্যাণ সাধনের জন্য ব্যবহার করা, জনস্বার্থ বিরোধী কোনো অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবিত না করা। এই লক্ষ্যগুলি ছিল তার 3 লক্ষ্য। এছাড়াও ভারী শিল্প ও বিদেশি পুঁজির ওপর 3টি গুরুত্বপূর্ণ আরোপ তিনি করেন। সরকারি ও বেসরকারি উদ্যোগকে তিনি স্বাগত জানান। এই সময় আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে আমরা দেখতে পারি যে জওহরলাল নেহরু 5 বছর অন্তর এই পরিকল্পনা গ্রহণ করেন এবং এর ফলে ভারতে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত ঘটে। আমরা এই সময় প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করব। প্রথম পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি 1951 থেকে 56। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে এবং দেশভাগের ফলে ভারতের যে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে তা দূর করা, ভারতের জাতীয় আয় বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নতি করা। তাই এই পরিকল্পনায় কৃষি, পরিবহন ও পুনর্বাসন প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এই পরিকল্পনার ব্যয় ছিল 1960 কোটি টাকা। ফলে জাতীয় আয় বৃদ্ধি পায় 18%, মাথাপিছু আয় বাড়ে 10.8%, খাদ্যশস্য উৎপাদন বেড়ে দাঁড়ায় 650 লক্ষ টন, 1,60,00,000 জমি সেচের আওতায় আনা হয়। যথেষ্ট সাফল্য লাভ সত্ত্বেও এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2,378 কোটি টাকা ব্যয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা কিন্তু পুরো টাকা কাজে লাগানো যায়নি। ফলে শিল্পের অগ্রগতি আশানুরূপ হয়নি। কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, আর এটাই হচ্ছে ত্রুটি। আর মূল্যায়ন বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকাল ধরে তারা
স্থিতাবস্থার অবসান ঘটে, অর্থাৎ এতদিন যে আর্থিক সংকট বা দুর্নীতি অসুবিধা ছিল সেটা কিছুটা একটা স্থির জায়গায় আসে। এই পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত অর্থনীতির পথ চড়া শুরু হয়। এতদিন সেই রকম কোনো পরিকল্পনা নিয়ে অর্থনৈতিক উন্নতির কাজ চলছিল না। আর লাস্ট হচ্ছে, এই পরিকল্পনার ফলে ভারতবাসীর মধ্যে দেশের উন্নতির মাধ্যমটা অর্থাৎ উৎসাহ এবং উদ্দীপনা তাদের মধ্যে বেড়ে ওঠে। অর্থাৎ এই প্রথম নিজেদের দেশের জন্য স্বাধীনতার পর অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটানোর যে সুযোগ তারা পেয়েছে, সেই উদ্দীপনা তাদের মধ্যে দেখা গিয়েছিল। এবার আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখি। সময়কাল 1956 থেকে 1961। এই পরিকল্পনার লক্ষ্য ছিল জাতীয় আয় 25% বৃদ্ধি করা, ভারী শিল্পের উন্নতি ঘটানো, বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ করা, জনগণের মধ্যে আয় ও সম্পদের সুষম বন্টন করা। এই পরিকল্পনার ফলও কিন্তু আশানুরূপ হয়নি, কারণ জাতীয় আয় বেড়েছিল 20%। মাথাপিছু আয় কৃষি উৎপাদন, কয়লা উৎপাদন, ইস্পাত উৎপাদন, কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। মোদ্দা কথা বলা যাচ্ছে, এই পরিকল্পনায় আম জনতা উপকৃত হয়নি, মুষ্টিমেয় উচ্চবিত্তরাই লাভবান হয়েছিল। মূল্যায়নে আমরা দেখতে পাই এই পরিকল্পনায় শক্তি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, ভারী শিল্প ও শিল্প প্রযুক্তির অগ্রগতি যথেষ্ট হয়েছিল, অন্তত 90 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছিল। তাই আমরা যতই ত্রুটি দেখি না কেন, অর্থাৎ যে কিছু ভুলভ্রান্তি হোক না কেন, কিছু মাত্র মানুষ কাজে যুক্ত হতে পেরেছিল। এবার আমরা আসছি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1961 থেকে 1966। এই পরিকল্পনার লক্ষ্য জাতীয় আয় প্রতি বছর 5% হারে বৃদ্ধি করা, খাদ্যে স্বয়ম্বর হওয়া, শিল্পায়নের জন্য মূলধনী দ্রব্য ও প্রয়োজনীয় উপকরণের উৎপাদন বৃদ্ধি করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষমতার সুষম বন্টন। এবার আমরা দেখব যে এই পদক্ষেপগুলো কি কি ক্ষেত্রে নেওয়া হয়েছিল। মূলত 11,600 কোটি টাকা ব্যয় হবে বলে ধরা হয়েছিল। কৃষি উৎপাদনের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির পরিবর্তনের জন্য পঞ্চায়েত, জেলা পরিষদ এবং সমবায় সমিতির সম্প্রসারণ, ক্ষুদ্র ও বুনিয়াদি শিল্পের বিকাশ, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ আগের দুটো পরিকল্পনাতে যা হয়নি, এবার তৃতীয় পঞ্চবার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি চীনের ভারত আক্রমণ 1962, পাক ভারত যুদ্ধ 1965 থেকে 66, 1965 ব্যাপক খরা, এই সমস্ত ঘটনা আমাদের এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার জন্য অনেকটা দায়ী ছিল। কিন্তু এই পরিকল্পনার প্রধান ত্রুটিগুলি হচ্ছে, জাতীয় আয়, মাথাপিছু আয় তার লক্ষ্যমাত্রা স্পর্শ করতে ব্যর্থ হয়েছিল। এক্ষেত্রে কৃষির শোচনীয় ব্যর্থতা দেখা যায়। অমলেশ ত্রিপাঠী তাই বলেছেন, এই পরিকল্পনায় কৃষি উৎপাদন হলো একটি হতাশাজনক ব্যর্থতা। ইস্পাত, কয়লা, সিমেন্ট, বিদ্যুৎ প্রভৃতি উৎপাদনও আশানুরূপ হয়নি। বেকারত্বের সংখ্যা বেড়ে যায় এবং মূল্যায়ন হিসেবে আমরা বলতে পারি, এই যে সমস্ত ঘটনাগুলি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং পরবর্তী যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে আমরা দেখব যে পণ্ডিত জওহরলাল আমলে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল। এবার তোমাদের বইয়ে, মেয়েরা তোমরা বই পেলে এরপরে তোমরা দেখতে পাবে চতুর্থ থেকে বর্তমান সময়ে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি সমস্ত লক্ষ্য এবং মূল্যায়ন সুন্দরভাবে লেখা আছে। তোমাদেরকে প্রথম 3টি বুঝিয়ে দিয়েছি, ওগুলো তোমরা বই পেলে অবশ্যই ভালো করে বুঝে যাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিকে রূপায়ণ করতে গিয়ে ভারতকে প্রথম থেকে বিদেশি সহায়তার মুখাপেক্ষী হতে হয়েছে। প্রতিটি পরিকল্পনায় আমরা দেখেছি বিদেশ থেকে ঋণ গ্রহণের ফলে ভারত বিপুল ঋণের জালে জড়িয়ে পড়ে। পুরনো ঋণের অর্থ শোধ করতে গিয়ে বারবার নতুন করে ঋণ নিতে হয়েছে। এভাবেই ভারতের অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা আমরা দেখেছি। ভারতবর্ষকে সাম্রাজ্যবাদীদের সেবা দাসে পরিণত করা হয়েছে। অধ্যাপক অমিত ভট্টাচার্য তাই তো বলেছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার জন্য কেউ কেউ
নেহেরু মহলানবাস মডেলের সীমাবদ্ধকে দায়ী করেছেন। তবে অধ্যাপক ভবতোষ দত্ত মনে করেন এই মডেলের কিছু সীমাবদ্ধ থাকলেও 1950-এর দশকে এই মডেলের কোনো বিকল্প ছিল না। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই নেহেরু মহলানবিশ মডেলের কথা আমাদের একটু পড়তে হবে। নেহেরুর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1893 থেকে 1972 তার জন্মকাল। 1955 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির রূপরেখা বা মডেল তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের ফলে এই মডেলটিকে প্রয়োগ করেন। এই জন্যে এই মডেলকে নেহেরু মহলানবিশ মডেল বলা হয় এবং এর লক্ষ্য ছিল, তোমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে যে লক্ষ্যগুলি বলা হয়েছে সেই লক্ষ্যগুলি ছিল। যদিও আমরা দেখলাম যে প্রথম তিনটে পরিকল্পনাতে আমরা সম্পূর্ণভাবে সফল হতে পারিনি, কিন্তু পরিকল্পনা কমিশন দেশের অর্থনৈতিক সমস্যার সুষ্ঠু সম্পাদন করতেও ব্যর্থ হয়েছিল। নিচুতলার মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। কৃষি, বেকার, দারিদ্র্য প্রভৃতি যে সমস্যাতে তারা ছিল তারই মধ্যে তাদেরকে থাকতে হয়েছিল। আশার আলো এইটুকুনি যে এই সময় ভারতের জাতীয় আয় কিছুটা বেড়েছিল 62.1%। মনে রাখতে হবে ভারতের অর্থনৈতিক উন্নতির এটি প্রথম সোপান। এইবার আমরা কিছু সমাজতান্ত্রিক পদক্ষেপ সম্বন্ধে আমরা ভারতে আলোচনা করব। সংবিধানে ভারতবর্ষকে সমাজতন্ত্র বলে অভিহিত করা হলেও সমাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভারতে যে অর্থনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। এর ফলে এদেশে সোভিয়েত রাশিয়া বা চীনের মতো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ভারতে জমিদারি প্রথার বিলোপ ঘোষণা করা হলেও জমিদাররা যে জমি হারায় তার বিনিময়ে সরকার তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেয়। জমিদারি প্রথা বিলুপ্তির আইন পাশ হলে জমিদাররা আইনের ফাঁক দিয়ে নামে বেনামে বিপুল পরিমাণ জমি নিজেদের অধিকারে রাখতে সক্ষম হয়। ফলে জমিদার পরিবারগুলির হাত থেকে বিপুল পরিমাণ জমি দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। জমিদারি প্রথার উচ্ছেদের ফলে ধনী ও মাঝারি চাষিরা কিছুটা লাভবান হলেও দরিদ্র প্রান্তিক চাষিদের কোনো লাভ হয়নি। অধিকাংশ রাজ্যেই কৃষকরা অন্তত 20 থেকে 25% উৎপাদন কর দিতে বাধ্য হয়েছিল। সমাজতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি হল দেশের নাগরিকদের সমস্ত ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তি। কিন্তু ভারতে ব্যক্তিগত সম্পত্তির অধিকার একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার বলে সংবিধান স্বীকার করে নিয়েছে। ফলে ভারতে বিপুল পরিমাণ ব্যক্তিগত সম্পত্তির মালিক ধনীদের সঙ্গে ভূমিহীন কোটি কোটি দরিদ্রের তীব্র বৈষম্য অব্যাহত রয়েছে। ভারতীয় সংবিধানে নাগরিকদের রাজনৈতিক ও সামাজিক সাম্যের কথা বলা হলেও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার কোনো জোর দেওয়া হয়নি। অবশ্যই বিভিন্ন ত্রুটি বিচ্যুতির সঙ্গে সমাজতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার পথে ভারত যতটা অতিক্রম করেছে তাও কম কৃতিত্বের নয়। এই সমাজতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে আমরা অর্থনৈতিক কর্মসূচিতে মিশ্র অর্থনীতির কথা একটু দেখতে পাই। জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে ভারতকে প্রস্তাবিত অর্থনৈতিক আদর্শ সম্পর্কে একটি ধারণা আমরা পেয়েছি, সেখানে তিনি দিয়েছিলেন। প্রথম হচ্ছে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা বজায় থাকবে। দ্বিতীয়, ভারী শিল্পে রাষ্ট্রীয় মালিকানার অস্তিত্ব থাকবে। তৃতীয়, সমবায় ভিত্তিক গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করা হবে। এইভাবেই নেহেরু ভারতে মিশ্র অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলে উল্লেখ করা হয়। অর্থাৎ ভারতবর্ষকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই তুলে ধরা হয়েছিল। কিন্তু জমিদারি প্রথার বিলোপ, সরকারি বিভিন্ন ক্ষেত্রে জাতীয়করণ, রাজন্য ভাতার বিলোপ, জমির মালিকানার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া, কর আরোপ করা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ অর্থাৎ সংরক্ষণের ব্যবস্থা করা, কারণ আমরা দলিত এবং অস্পৃশ্যদের মধ্যে যে অসামাজিক বিষয়গুলো ছিল তা দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা এবং তাদের জাতি মর্যাদা দানের ব্যবস্থা করা। কমিউনিস্ট সরকারের ভূমিকা হিসেবে আমরা দেখি ভারতে কমিউনিস্ট পার্টি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে 1960-এ কেরালা, 1970-এ পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। এই সরকার নিজ নিজ রাজ্যে বিভিন্ন সমাজতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করেছিল। বিনোবা ভাবে, জয়প্রকাশ নারায়ণ
প্রমুখ সমাজবাদী নেতৃবৃন্দ সর্বোদয় আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভূমি বন্টনের উদ্যোগ নেয়। এক্ষেত্রে বেশ কিছু সমাজবাদী নেতা, যাদের নেতৃত্বে এই যে সর্বোদয়, সেই গান্ধীজির মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যেমনভাবে সাধারণ মানুষকে তিনি জাতির প্রধান স্তর হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, এখানেও এই সর্বোদয়ের মাধ্যমে একদম নিচের স্তরের মানুষদেরকে অধিকারের জন্যে, তাদের ভূমি ঠিকমতো পাইয়ে দেওয়ার জন্যে জমিদারদের সাথে আন্দোলনের মধ্যে দিয়ে এই ভূমি বন্টনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও বিখ্যাত কয়েকজন নেতা, যিনি বিনোবা ভাবে এবং জয়প্রকাশ নারায়ণের শিষ্য হিসেবে আমরা দেখতে পাই, তরুণ কুমার সান্যাল, শ্রী জগদীশ ঝা, এদের ভূমিকা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। এই সময় ভারতের অর্থনীতিতে আমরা উদারীকরণের কর্মসূচি অর্থাৎ মনমোহন সিংয়ের কিছু নীতি আমরা এই সময় দেখব। 1947-এ ভারত স্বাধীনতা হওয়ার পর পণ্ডিত জওহরলাল নেহরুর মাধ্যমে যে অর্থনৈতিক ব্যবস্থা আমরা পড়লাম, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাইসেন্স রাজ বলে অনেকে এখানে উপহাস করেছেন, কারণ সরকারকে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অনুদান নীতি ও ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেখা গিয়েছিল। পরবর্তী সময় মোরারজি দেশাই অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলেও পণ্যমূল্য হ্রাস, ক্ষুদ্র শিল্পের প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছিল। রাজীব গান্ধীর সময়ে ভারতীয় অর্থনীতিতে কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত এই কর্মসংস্কার পিছিয়ে পড়েছিল। ভারতীয় অর্থনীতির সংকটে 1990-এর ইরাক কুয়েত যুদ্ধ, বেশ কিছু আন্তর্জাতিক ঘটনা বিশ্বের অর্থনীতিতে আমাদের ভারতীয় অর্থনীতি বেশ কম বেশি আঘাত পেয়েছিলাম। ইরাক কুয়েত যুদ্ধের ফলে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য অস্বাভাবিক বেড়ে যায়। 1990-এর দশকের শুরুতে নরসিমা রাও সরকার আন্তর্জাতিক অর্থ সংস্থা ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ। 1990 এবং 1991 সালে বাণিজ্যে ঘাটতি প্রায় $600 কোটি। এই আঘাত বোধহয় সবচেয়ে বেশি সংকটজনক অবস্থায় আমাদের অর্থনীতি পড়েছিল। এই সময় আমরা দেখতে পাচ্ছি 1990-এর দশকে কংগ্রেস সরকার ক্ষমতার সময় থাকলে ভারতের অর্থনীতি প্রবল সংকটের সম্মুখীন হয়। এই সংকটকালে প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং 1991 খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সংস্কার সূচনা করেন। এই সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ তাদের গ্রহণ করতে হয়েছিল, যথা শুল্ক ও সুদের হার হ্রাস করা, বিভিন্ন একচেটিয়া সরকারি অর্থনৈতিক কাজকর্মের অবসান ঘটানো, ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগের বাজারকে খুলে দেওয়া, অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস ও বৃহৎ ভোগ্যপণ্য শিল্পে লাইসেন্স প্রথার বিলোপ, অর্থনীতিকে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়া, বহুজাতিক সংস্থাকে তাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্য বিক্রির অনুমতি দেওয়া, কর ব্যবস্থায় সংস্কার সাধন করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, আণবিক ও প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্র ব্যতীত অন্যান্য সব উৎপাদনেই বিদেশি পুঁজির অবাধ বিনিয়োগের সুযোগ সুবিধা করে দেওয়া। এই কর্মসূচিকে সাধারণভাবে অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিতি করানো হয়। এর ফলে আমাদের এখানে মুক্ত বাজার অর্থনীতি গড়ে ওঠে, জিডিপি 9% বেড়ে যায়, দারিদ্র্যের হার যথেষ্ট পরিমাণে কমে যায়, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নতি ঘটে, সাক্ষরতার হার বেড়ে যায়, খাদ্য সুরক্ষিত হয়। দ্রুততর অর্থনৈতিক বৃদ্ধির ফলে বিশ্বে চীন প্রথম এবং ভারত দ্বিতীয় স্থান অধিকার করে। অর্থনৈতিক উদারীকরণের সুফল পাওয়ার পর ভারত সরকার ও সরকারের সহযোগীরা এই উদারনীতি চালিয়ে যাওয়ার পক্ষে প্রস্তাব গ্রহণ করেন। ম্যাকিনসের মতে ভারতীয় অর্থনীতির প্রধান বাধাগুলি দূর করা সম্ভব হলে চীনের মতো ভারতের অর্থনীতিও বার্ষিক 10% হারে বৃদ্ধি পেতে থাকবে। 2012-13 আর্থিক বছরে আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব এবং অন্যান্য কারণে মার্কিন ডলারের তুলনায় ভারতের টাকার মূল্য অনেকটাই কমে যায়। তা সত্ত্বেও বিভিন্ন অর্থনীতিবিদ মনে করেন যে একবিংশ শতকের ভারত বিশ্বের উদীয়মান অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত হতে পারে এবং বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণে একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। এবার আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভৌগোলিক নৈকট্য, ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতা, সামাজিক সাংস্কৃতিক সাদৃশ্যগত কারণে একটি আঞ্চলিক সহযোগিতার সংস্থা করা হয়েছিল, যার পুরো নাম হচ্ছে সার্ক। এই সার্ক SAARC, যার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন।
এই সার্কের প্রতিষ্ঠা কেন হয়েছিল? 7টি দেশের উদ্যোগে। 1970-এ দক্ষিণ এশিয়ার 7টি দেশ তথা বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ নিজেদের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্য সম্পর্ক স্থাপনে এটি তৈরি করেছিল। আসিয়ানের সাফল্য। 1967 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান ও ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর সাফল্যের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশীয় দেশগুলি এই আঞ্চলিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। 1980 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এই আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। 1975 খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমানকে সরিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা দখল করে সেখানে সামরিক শাসন জারি করে। কিন্তু তিনি বুঝেছিলেন দেশের উন্নত অর্থনীতি ছাড়া ক্ষমতায় টিকে থাকা যাবে না। এই জন্য প্রতিবেশী দেশগুলির সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন। ইতিমধ্যে ভারতের সিকিম দখল। 1975 খ্রিস্টাব্দে ভারত সিকিম দখল করলে ভুটান বাংলাদেশের মধ্যে ছোট ছোট রাষ্ট্রগুলি ভীত হয়। এই অবস্থায় তারা ভারতের সঙ্গে বোঝাপড়ার জন্য আঞ্চলিক সহযোগিতা পরিষদ গঠনে তৎপর হয়েছিল। কলম্বো ও ঢাকা বৈঠক। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার 7টা দেশ সমর্থন করেছিল। এই প্রস্তাবকে বাস্তবে রূপায়িত করার জন্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিদেশ সচিব পর্যায়ের একটি বৈঠক সম্পাদিত হয়। 1982 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সংহত কর্মসূচি অনুমোদিত হয়। সার্ক গঠন হচ্ছে 1983 খ্রিস্টাব্দে নূতন দিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পিভি নরসিমহা রাও সার্ক সম্পর্কিত একটি ঘোষণাপত্র গ্রহণ করেন এবং একটি সুসংহত পরিকল্পনা প্রকাশ করেন। আনুষ্ঠানিকভাবে 1985 খ্রিস্টাব্দে 7 এবং 8 ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি এরশাদ হাসানের নেতৃত্বে এই সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সার্কের উদ্দেশ্য হচ্ছে সার্ক গঠনের উদ্দেশ্য সামগ্রিক উন্নতি, অর্থাৎ প্রাথমিক লক্ষ্য হচ্ছে আর্থসামাজিক উন্নতি, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সক্রিয় সহযোগিতার বিষয়ে সদস্য দেশগুলিতে উৎসাহিত করা। দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিটি সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা, সদস্য দেশগুলির মধ্যে যৌথ আত্মনির্ভরতা শক্তি বৃদ্ধি করা। এজন্য কোনো পররাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রস্তাব গৃহীত হয়। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ছিল এই সার্কের আরেকটি লক্ষ্য, অর্থাৎ নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান, একে অপরের পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া, সংবেদনশীলতার পরিবেশ গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আর্থসামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে নিজেদের মধ্যে সহযোগিতার পরিবেশ তৈরি করা। শেষ, নিরাপত্তার সুনিশ্চিতকরণ, দক্ষিণ এশিয়ার মানুষের নিরাপত্তা বিধান করা তথা সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ করা। সদস্য দেশগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি মেনে চলাই ছিল এই সংগঠনের আসল উদ্দেশ্য। সাফল্য বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই সার্কের সাফল্য প্রথম শিশু কন্যাদের কল্যাণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, খাদ্য নিরাপত্তার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, নেপালের কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করে সার্কের কর্মসূচিকে বাস্তবায়িত করা, দক্ষিণ এশীয় অঞ্চলে যে সার্কভুক্ত দেশগুলি আছে তাদের মধ্যে আর্থসামাজিক উন্নতি করা এবং সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যোগাযোগ করে তাদের সমস্যা এবং তার সহযোগিতামূলক চিন্তাভাবনা মাধ্যমে সেগুলিকে সুনিশ্চিত করা। সার্কের যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিল বলে এটি ব্যর্থতার মধ্যে যেতে হয়। যদিও আজ পর্যন্ত এই সার্কের সংগঠনটি আছে এবং এই 7টি দেশ তারা মিলিত হয়, রাজনৈতিক অস্থিরতা তার মধ্যে প্রথম কারণ। 1997 খ্রিস্টাব্দে ভারতে কার্গিলে পাক সেনাদলের অনুপ্রবেশের ঘটনা দুদেশের সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটায়। পারস্পরিক অবিশ্বাস, আঞ্চলিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা, সামরিক প্রতিযোগিতা ইত্যাদি আজও আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে যথেষ্ট সম্পর্ক খারাপ চলছে। তামিল জঙ্গি সমস্যা, শ্রীলঙ্কার তামিল জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপের ফলে শ্রীলঙ্কা সন্দেহ করে জঙ্গি কার্যকলাপের প্রতি ভারতের মদত আছে। এই ঘটনায় ভারত শ্রীলঙ্কার সম্পর্কের অবনতি। ভারসাম্যহীনতা, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে অসম বন্টন, প্রাকৃতিক সম্পদের আমাদের ব্যবহারের ঠিকঠাকভাবে হচ্ছে না, বৃহৎ এবং ক্ষুদ্র সদস্য রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে আর্থিক ব্যবধান তৈরি করছে, ফলে অনেক কাজ ব্যাহত হচ্ছে। সদস্য রাষ্ট্রের মধ্যে
বেশ কিছু সমস্যা বা মতভেদ একে অপরে গড়ে তোলা হচ্ছে এবং সহযোগিতার অভাব এই কাজটাকে অনেকটাভাবে দুর্বল করে দিচ্ছে। সদস্য রাষ্ট্রের বিদেশ মন্ত্রীদের নিয়ে এইটাকে গড়ে তোলা হয়েছিল একটি মন্ত্রী পরিষদ। তারা বছরে 2বার মিলিত হয়। এখানে স্থায়ী কমিটি, অ্যাকশন কমিটি, টেকনিক্যাল কমিটি আছে, তারা তাদের সমস্ত কাজকর্ম বন্টন করে। তাহলে আমরা আজকে অষ্টম অধ্যায় শেষ করলাম। মেয়েরা তোমরা বই পেলে এইগুলি তোমরা ভালো করে পড়াশুনো করবে।